এই গণ অভ্যুত্থানের শুরুটা ছিল যে একটা অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে, একটা চাকরির দাবি থেকে। ফ্যাসিবাদী সময় যে অর্থনৈতিক বন্দোবস্ত, যেটা সমাজে বৈষম্য তৈরি করেছে, যেটা সমাজে অলিগার্ক মাফিয়া শ্রেণী তৈরি করেছে, তরুণরা যখন পড়াশোনা শেষ করে তারা দেখে যে তাদের জন্য আসলে উপযুক্ত বা মর্যাদাপূর্ণ চাকরি নেই। এবং আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি, পড়াশোনা শেষে হয় বিদেশ চলে যেতে হবে, অন্যায় সরকারি চাকরি। যখন সরকারি চাকরিতেও কোটার মতো বৈষম্য ব্যবস্থাটা থাকে, সেইটা আসলে আর মেনে নেওয়া সম্ভব হয় না। সেইখান থেকে কিন্তু এই আন্দোলনের যাত্রা। ফলে খুবই স্থূলভাবে দেখলেও এই গণ অভ্যুত্থানের শুরুটা ছিল যে একটা অর্থনৈতিক আকাঙ্ক্ষা থেকে, একটা চাকরির দাবি থেকে। কিন্তু এর পিছে কাজ করেছে যে সমাজের যে বৈষম্য ঘনীভূত হয়েছে, তার বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ, এবং অন্যদিকে যে রাজনৈতিক দমনপীড়ন, সেই সকল কিছু সম্মিলন হয়ে তার বিরুদ্ধে জনগণ আসলে রাজপথে নেমেছে। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনি যদি আরো পিছনে যান, গত এক দশকে গুরুত্বপূর্ণ অন্তত 3টি ছাত্র আন্দোলন হয়েছে। প্রথমটি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন, দ্বিতীয়ত হচ্ছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন। এবং এই 3টি আন্দোলনও এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের সাথে জড়িত। 3টি আন্দোলনের সাথে অর্থনৈতিক আকাঙ্ক্ষা জড়িত। যে অর্থনৈতিক যখন সংকট হচ্ছে, চাপ তৈরি হচ্ছে, সাধারণ মানুষের উপর ভ্যাট বাড়ানো হচ্ছে, স্টুডেন্টদের উপর ভ্যাট বাড়ানো হলো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু তখন রাজপথে নেমে এসে সেটা প্রতিবাদ জানালো। অর্থাৎ সমাজে যে অর্থনৈতিক লুটপাট এবং সংকট তৈরি হচ্ছে, তার চাপটা সরাসরি এসে পড়তেছে জনগণের উপরে, এবং আরও স্পেসিফিক্যালি স্টুডেন্টদের উপরে, তরুণদের উপরে। এবং তরুণরা প্রথম এটা বিদ্রোহ করলো ভ্যাট বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে। দ্বিতীয়ত 18 সালে এই কোটা সংস্কার আন্দোলন, 24-এর আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল, 18 সালে আন্দোলনও, সেখানেও মূলত চাকরির আন্দোলন, কর্মসংস্থানের আন্দোলন, এবং সেই সময় কোটার একটা সুরাহা করা হয়েছিল। এবং ওই বছরই আরেকটি বড় আন্দোলন হয়, যেটাকে আমরা কিশোর বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করি, সেটা হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলন। নিরাপদ সড়ক আন্দোলনটা মূলত হচ্ছে নগর পরিকল্পনার প্রশ্ন। অর্থাৎ আমরা ঢাকা শহরে এবং পুরো সারা দেশে আমাদের যে মেট্রোপলিটন, আমাদের সিটিগুলোতে যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, এবং এই মানুষের জীবন জীবিকাটা কিরকম, আমাদের শহরে বায়ু দূষণ, পরিবেশ দূষণ, ট্রাফিক জ্যাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মসংস্থানহীনতা, বাসা ভাড়া অত্যন্ত বেড়ে যাচ্ছে। এই পুরা ইকোনমিক সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু ঢাকা শহরের মধ্যবিত্তকে, নিম্নবিত্তকে জীবনযাপন করতে হয়। ফলে নিরাপদ সড়ক আন্দোলনটা ছিল কিন্তু সেই একদম নগর পরিকল্পনার গোড়ার প্রশ্নটা, যে এই নগরকে আমরা আমাদের মতো সজ্জিত করতে পারি না, এই নগর মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ। এই ধরনের শহরে মানুষ বেঁচে থাকতে পারে না, তরুণরা বেঁচে থাকতে পারে না। সেই প্রশ্নটাই কিন্তু তারা নিরাপদ সড়ক আন্দোলনের মধ্য দিয়ে আসলে উঠে আসার চেষ্টা হয়েছিল। সেই আন্দোলনগুলা, ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা সংস্কার বা নিরাপদ সড়ক, এই আন্দোলনগুলা শেষ পর্যন্ত রাজনৈতিক প্রশ্নে যেতে পারেনি, রাজনৈতিক দাবিতে পরিণত হতে পারেনি, রাজনৈতিক লড়াইয়ে পরিণত হতে পারেনি, যেটা এসে পরিণত হয়েছে 2024 সালের গণ অভ্যুত্থানে। অর্থনৈতিক আকাঙ্ক্ষার দাবিতে শুরু হলেও এটা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হয়েছে। কেন পরিণত হয়েছে? কারণ সরকারের উপর থেকে বিন্দু পরিমাণ ট্রাস্ট উঠে গিয়েছিল। যে সরকারটা ছিল, যে এই সরকার কোনোভাবেই তাকে আর আস্থায় রাখা যাচ্ছে না। সে যা কিছুই বলুক না কেন, এক পর্যায়ে সে কোটার দাবি বা সবকিছুই দাবি মেনে নিল, কিন্তু তারপরে এই সরকারের প্রতি কোনো ধরনের আস্থাই কিন্তু আসলে যারা আন্দোলনকারী আমরা ছিলাম বা তাদের ছিল না। ফলে এবং মানুষের ভিতরে এই অভিজ্ঞতা হয়েছে গত 15 বছরের মধ্যে দিয়ে, গত 15 বছর তো অনেক আন্দোলন হয়েছে, ব্যর্থ হয়েছে। ফলে অভিজ্ঞতাটা হলো যে শেষ পর্যন্ত আমরা রাজনৈতিক লড়াইয়ে না গেলে, চূড়ান্ত লড়াইয়ে না গেলে আন্দোলন সফলতা হবে না। ফলে এটা অবধারিতভাবে গণ অভ্যুত্থানের দিকে গিয়েছে। ফলে আমি মনে করি যে আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, এখানে 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করেছে। একটা হচ্ছে কর্মসংস্থান এবং তরুণরা কি করবে। আসলে আমাদের সমাজে এই যে ডেমোগ্রাফিতে এখন তরুণের সংখ্যা এত বেশি,
এই তারুণ্যের সৃজনশীলতা এবং শক্তিকে রাষ্ট্র কিভাবে কাজে লাগাবে এটা আমাদেরকে ঠিক করতে হবে। দ্বিতীয়ত, সিটিগুলোতে, মেট্রোপলিটনগুলোতে যেই উঠতি মধ্যবিত্ত তৈরি হয়েছে, এবং আপনি যদি ঢাকা শহরের দিকে দেখেন, ঢাকা শহর কিন্তু এক্সপান্ড হচ্ছে, ক্রমাগত এক্সপান্ড হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। ফলে এই যে উঠতি মধ্যবিত্ত, তার জীবনযাবিকা, তার হাউজিং, তার গণপরিবহন, তার কর্মসংস্থান, এটার একটা সুরাহা করা লাগবে। এবং পাশাপাশি আমাদের একেবারে যে নিম্নবিত্ত এবং শ্রমিক, তাদের জীবন জীবিকার ব্যবস্থা, শুধু মজুরির প্রশ্নটা আমরা কথা বলি, কিন্তু তার সন্তান কোথায় কিভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা সে পাবে কিনা, শিক্ষার সুযোগ সে পাবে কিনা, এই প্রশ্নগুলোর সুরাহা যদি আমরা না করি, আমাদের কিন্তু অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানে সেটি পূরণ হবে না, এবং বারবারই মানুষ রাজপথে নামবে। এই তরুণরা রাজপথে নামবে, এই উঠতি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বারবারই কিন্তু রাজপথে নামবে। ফলে আমরা আমাদের যেই নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন বাংলাদেশের কথা বলি, তার অর্থনৈতিক পরিকল্পনায় কোর জায়গায় এই বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখি, যে আমাদের শহরগুলোকে আমরা কিভাবে গড়ে তুলব, নগর পরিকল্পনা তার পরিবেশ জলবায়ুকে ধারণ করে আমরা কিভাবে নগর গড়ে তুলব, নগরের গণপরিবহন এবং তরুণদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা আমরা কিভাবে তৈরি করব। আমরা বড় ব্যবসায়ীদের কথা বলতেছি, তাদের ব্যবসায় সুযোগ সুবিধার কথা বলতেছি, কিন্তু আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ক্ষুদ্র এবং মধ্য শ্রেণীর যারা উদ্যোক্তা রয়েছে, তাদেরকে কিভাবে আমরা বিকশিত করতে পারি, আমরা আমাদের ডিজিটাল ইকোনমিকে কিভাবে বিকশিত করতে পারি। আমাদের কিন্তু প্রবাসে তরুণরা পড়াশোনা করতে যাচ্ছে, সেখানে তারা চাকরি করছে, ব্যবসা করছে, এবং তারা কিন্তু দেশের সাথে যুক্ত হতে চায় অর্থনৈতিকভাবে। আমরা এবার হয়তো ভোটাধিকারের মাধ্যমে রাজনৈতিকভাবে তাদেরকে যুক্ত করছি, কিন্তু তারা অর্থনৈতিকভাবেও যুক্ত হতে চায়, এবং এটা একটা বড় সম্ভাবনা এবং শক্তির জায়গা। এই বিষয়গুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি। দ্বিতীয়ত, আমাদের অর্থনীতির মূলে আমরা বিগত সরকারের আমলে আমরা অবকাঠামোগত উন্নয়নের কথা অনেক বেশি শুনেছি। উন্নয়নের কথা আমরা শুনেছি, যেটা মূলত ইনফ্রাস্ট্রাকচার বেসড, কিন্তু আমাদের ইকোনমিটা জাস্টিস বেস হতে হবে, একটা ন্যায়ভিত্তিক অর্থনীতি, যে ইকোনমিটা মূলত সমাজে বৈষম্যটাকে কমিয়ে আনার সত্যিকার অর্থেই সেই পলিসিটা থাকবে, যেখানে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা যেমন থাকবে, অন্যদিকে রাষ্ট্রের কল্যাণ নীতিও একই সাথে থাকতে হবে। এবং গণ অভ্যুত্থানের পরে আমরা এই গত 1-1.5 বছরে অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা বা সংস্কারের কোনো কাজ আসলে করতে পারিনি এই সরকারের সময়ে। আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলো মূলত রাজনৈতিক সংস্কারের, সাংবিধানিক এবং গণতান্ত্রিক উদ্যোগ আমরা নিয়েছি, যাতে সুশাসন নিশ্চিত হয়। কারণ পুরো অর্থনৈতিক এই সব কিছুই যুক্ত সুশাসনের সাথে, রাষ্ট্রের সংস্কারের সাথে। ফলে এই আগামী নির্বাচনের পরে আমাদের প্রধান লক্ষ্য হবে অর্থনৈতিক সংস্কার, এবং এই অর্থনৈতিক দাবি দেওয়ার আন্দোলনগুলোও ক্রমশ কিন্তু আসতে থাকবে। ফলে সরকার এবং সরকারের বাইরে মূল প্রশ্নগুলো কিন্তু আসবে অর্থনৈতিক। ফলে আমরা যে সুশাসনের কথা অনেকেই বলছেন, এর আগে দুর্নীতির কথা বলেছেন। দুর্নীতির জন্য এককভাবে আমলাদেরকে দায়ী করার পক্ষে আমি না, এককভাবে রাজনীতিবিদদেরও দায়ী করার আমি পক্ষে না। আমরা জানি যে এই দুর্নীতি পুরোটাই একটা চক্র, একটা নেক্সাসের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে দুর্নীতিগ্রস্ত আমলা, যেখানে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, এবং যেখানে মাফিয়া ব্যবসায়ী, তাদের কালো টাকায় কিন্তু ইনভেস্ট করে, আমলাদের পিছে তারা করে, রাজনীতিবিদদের পিছে করে, এবং এই আগামী নির্বাচনও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হবে। ফলে নির্বাচনে যদি আমি এই কালো টাকা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আসলে নির্বাচন পরবর্তী সময়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব না, এখন যে যতই কমিটমেন্ট দিক বা যতই চমকপ্রদ কথা বলুক না কেন। ফলে এই যে দুর্নীতির নেক্সাস, সেই নেক্সাসকে আমাদেরকে ভাঙতে হবে, না হলে আমরা আসলে দুর্নীতি রাষ্ট্র থেকে, প্রশাসন থেকে দূর করতে পারবো না, এবং আমরা সুশাসনও প্রতিষ্ঠা করতে পারবো না।